বাঙালি রবীন্দ্রনাথের পাওয়া নোবেল প্রাইজে চুরি যাওয়া ঠেকাতে পারেনি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে দুই বিজ্ঞানীর চাতুর্যতা কিভাবে দুখানা নোবেল প্রাইজের খোয়া যাওয়া ঠেকিয়েছিল, কেমফ্যাক্টসের আজকের এপিসোডে সেই গল্প শোনাব। সুইডিশ ইঞ্জিনিয়ার তথা রসায়নবিদ তথা ব্যবসায়ী অ্যালফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের জন্য মৃত্যুর সওদাগর নামে যথেষ্ট কুখ্যাত হয়েছিলেন। নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি তার উইলে সারা জীবনের অর্জিত অর্থের 90% মানবতার উন্নতি সাধনে ব্যস্ত ব্যক্তিদের সম্মান জানানোর কাজে দান করেন। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস দ্বারা 1901 সাল থেকে এই সম্মাননা প্রদান শুরু হয়, যা কিনা নোবেল প্রাইজ নামে পরিচিত। প্রথম দিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, লিটারেচার এবং পিস এই সব ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হতো। পরবর্তীতে 1968 সাল থেকে ইকোনমিক্স বা অর্থনীতি এদের সঙ্গে যুক্ত হয়। এবার মূল ঘটনার প্রেক্ষাপটে আসে যাক। জার্মানিতে তখন হিটলারের শাসন। 1937 সালে হিটলার এক কালা আইন পাশ করেন, যাতে কোনো জার্মান নাগরিক নোবেল প্রাইজ গ্রহণ করতে পারবেন না বলা হয়। এর ফলে 1939 সালে নোবেল প্রাইজ কমিটি রসায়নবিদ্যায় অ্যাডলফ বুটেনহ্যান এবং চিকিৎসাবিদ্যায় রিচার্ড কুনহের নাম পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করলেও তাদের পুরস্কার গ্রহণ করা থেকে বিরত থাকতে বাধ্য করা হয়। একই কারণে প্রখ্যাত পদার্থবিদ অটো হানের নোবেল প্রাইজ প্রাপ্তিও বিলম্বিত হয়। এখন হিটলার কেন এত নোবেল পুরস্কার বিরোধী হয়ে উঠেছিলেন? এর কারণ হলো 1935 সালে নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কারের জন্য কার্ল ভন ওজিয়েটকির নাম নির্বাচন করেন, যিনি ছিলেন জার্মান সাংবাদিক, যুদ্ধবিরোধী এবং হিটলারের শাসনের প্রকাশ্য সমালোচক। হিটলার নোবেল কমিটির এই নির্বাচনকে মোটেই ভালো চোখে দেখেননি। এই ঘটনার রেস পরবর্তী ঘটনা প্রবাহকে প্রভাবিত করেছিল। এবার মূল ঘটনায় আসি। 1914 সালে জার্মান পদার্থবিদ ম্যাক্স ফন লাওয়ে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান এক্স-রে ডিফ্র্যাকশনের সাহায্যে কেলাসের গঠন সম্পর্কে তথ্য জানানোর পদ্ধতি আবিষ্কারের জন্য। অপরদিকে 1925 সালে গটিনজেন বিশ্ববিদ্যালয়ের জেমস ফ্র্যাঙ্ক পদার্থবিদ্যায় নোবেল পান পরমাণুতে ইলেকট্রন নামক কণাটির প্রভাব আবিষ্কারের জন্য। হিটলারের শাসনকালে তারা বেশ বিপদে পড়লেন। হিটলার প্রবর্তিত কালা আইনকে আশ্রয় করে তার লোকজন বিজ্ঞানীদের নোবেল প্রাইজগুলো কবজা করতে শুরু করলো। আগের থেকে বিপদ আঁচ করে ভন লাওয়ে এবং জেমস ফ্র্যাঙ্ক ঠিক করলেন তাদের নোবেলগুলো জার্মানি থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেবেন। কোথায় পাঠাবেন? কার কাছেই বা পাঠাবেন? অনেক ভেবেচিন্তে তারা ঠিক করলেন ডেনমার্কের কোপেনহেগেনে প্রবাদ প্রতিম পদার্থবিদ নিলস বোরের কাছে পাঠাবেন। তিনি সকল পদার্থবিদদের অভিভাবকের মতন। সেই মতো তারা নিজেদের 23 ক্যারেট সোনার নোবেল প্রাইজগুলো কোপেনহেগেনের নিলস বোর ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল ফিজিক্সে গোপনে পাঠিয়ে দিলেন এবং ভয়মুক্ত হলেন। কিন্তু 1940 সালে হিটলারের বাহিনী হঠাৎ ডেনমার্ক আক্রমণ করল। কোপেনহেগেনের রাস্তায় হিটলারের বাহিনী টহল দিচ্ছে। নিলস বোর প্রমাদ গুনলেন। নিজের নোবেলখানা তিনি আগেই নিলামে চড়িয়েছিলেন সামাজিক কাজে অর্থ সংস্থানের জন্য, কিন্তু তার কাছে রয়েছে ভ্যান লাওয়ে এবং ফ্র্যাঙ্কের পাঠানো 2 নোবেল। কিভাবে সেগুলো রক্ষা করবেন? সহকর্মী হাঙ্গেরিজাত রসায়নবিদ জর্জ দ্য হেপসির সঙ্গে পরিকল্পনা করতে শুরু করলেন। হাতে সময় বেশি নেই, যে কোনো সময় নাৎসি বাহিনী হানা দিতে পারে। প্রথমে মাটিতে পুঁতে রাখার কথা ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে হেপসি তার রসায়নের জ্ঞান কাজে লাগিয়ে গলিয়ে ফেলার পরিকল্পনা করলেন। কিন্তু গোল্ড বা সোনা ইনঅ্যাক্টিভ মেটাল, অর্থাৎ সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, তাই একে গলিয়ে ফেলাও সহজ নয়। হেপসি নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিকের মিশ্রণ, যা কিনা অ্যাকুয়া রিজিয়া নামে পরিচিত, সেই দ্রবণের নোবেল প্রাইজগুলো দ্রবীভূত করলেন। এর ফলে লাল বা কমলা বর্ণের দ্রবণ তৈরি হলো এবং সেটিকে একটা ফ্লাক্সে ল্যাবরেটরি ডেস্কে রেখে চলে আসলেন। নিজে সুইডেনে পালিয়ে গেলেন। হিটলারের বাহিনী সারা ল্যাবরেটরি তছনছ করেও নোবেল প্রাইজের খোঁজ পেল না। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার তথা জার্মানির পরাজয় ঘটলে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। যুদ্ধ শেষে হেপসি কোপেনহেগেনের ল্যাবরেটরিতে ফিরে এলেন এবং ফ্লাক্স ভর্তি দ্রবণটিকে অবিকৃত অবস্থায় দেখে খুব খুশি হলেন।
কিন্তু এরপর ওই সোনার পুনরুদ্ধার প্রয়োজন। ওই দ্রবণে সোডিয়াম সালফাইড যোগ করে হেপসি সমস্ত সোনাকে অধক্ষিপ্ত করতে সক্ষম হলেন। এরপর সেই সোনা সুইডেনের নোবেল কমিটির কাছে পাঠানো হলো। তারা সেই সোনাকে ছাঁচে ফেলে পুনরায় নোবেল প্রাইজ তৈরি করলেন এবং 1952 সালে সেই দুখানা নোবেল প্রাইজ ভন লাওয়ে এবং জেমস ফ্র্যাঙ্ককে ফিরিয়ে দেওয়া হলো। বিজ্ঞান ও বিজ্ঞানীদের সম্পর্কে বিভিন্ন আকর্ষণীয় ঘটনা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে তা ছড়িয়ে যাক অন্যদের কাছে।